আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়। এছাড়াও মোবাইল রিচার্জে মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। শুক্রবার বেলদাতে একাধিক দাবিতে মিছিল করা হয়। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়। এছাড়াও মোবাইল রিচার্জে মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। শুক্রবার বেলদাতে একাধিক দাবিতে মিছিল করা হয়। কেশারি মোড়ে হয়েছে পথসভা। বাম দলটি জানাচ্ছে, জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, মোবাইল রিচার্জের মাসুল এক ধাপে অনেকটাই বাড়ানো হয়েছে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এছাড়াও ডাক্তারি পরীক্ষা, নিট ও ইউজিসি নেট পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদ জানানো হয়েছে। বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধের দাবি তোলা হয়েছে এই দিন। এছাড়াও নারায়ণগড় ব্লকের একাধিক গ্রামীণ রাস্তা বর্ষার আগে দ্রুত সংস্কার। বেলদার কেশারি মোড়ে 24 নম্বর রেলগেটে উড়ালপুল নির্মাণের দাবি তোলে দলটি। গ্রামবাসীরা আন্দোলনে গুলি চালালে কেন রাজ্য সরকার জবাব চাই? এই স্মার্ট মিটারে বসাতে দিচ্ছি না, এই স্মার্ট টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না, এই বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে রাজ্য সরকার। গুলি চললো কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে হকার উচ্ছেদ চলছে না, চলবে না, চলছে না, চলবে না। উপযুক্ত পুনর্বাসন না দিয়ে ফুটপাতবাসী হকার উচ্ছেদ চলছে না, চলবে না, চলছে না, চলবে না। পুনর্বাসন 21শে জুলাই শোধ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে 21শে জুলাই কলকাতার ধর্মতলাতে শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে 21শে জুলাই কলকাতা ধর্মতলাতে শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্যরা। এদিন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে। মিছিল শেষে বেলদা বাসস্ট্যান্ডে একটি পথসভারও আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। পথসভা থেকে 21শে জুলাই কলকাতার ধর্মতলাতে তৃণমূলের আয়োজিত শহীদ স্মরণ সভায় সকলকে যাওয়ার আহ্বান জানানো হয়। ভুলছি না, বলবো না, বলছি না, শোধ করো, এই 13 জন তরতাজা যুবকদের আমরা ভুলছি না, ভুলবো না, বলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, এই ভারতবর্ষের আন্দোলনের কাণ্ডারী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই বাংলা 21শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সভায় দলে দলে যোগ দিন, বন্দে মাতরম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আগামী 21শে জুলাই ধর্মতলাকে সামনে রেখে আজকে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের মহামিছিলে দলে দলে আগামী 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে আজকে নারায়ণগড় ব্লকের মহামিছিলে দলে দলে আগামী 21শে জুলাই ধর্মতলাকে সামনে রেখে আজকে নারায়ণগড় ব্লকের মহামিছিলে দলে দলে আগামী 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের মহামিছিলে দলে দলে
আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানে, নন্দীগ্রাম থেকে শুরু করে শিগর থেকে শুরু করে জঙ্গলমহলে কিভাবে অত্যাচার করা হয়েছে মাওবাদের নাম করে, রক্তে লাল হয়েছে। প্রতিদিন সংবাদপত্র খুললেই সেই মৃত্যুর সংবাদ আমরা পেতাম। আজকে পশ্চিমবাংলার শান্ত, আজকে কতগুলো সোশ্যাল মিডিয়া যারা বিজেপির আজকে দোষণ করছে, বিজেপির যারা রসদ খেয়ে যারা বাংলার বিরুদ্ধে ধারণ করছে, সেই বাংলা বিরোধী কতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া সন্ধ্যা হলে নির্বাচন সদ্যজাত নির্বাচন লোকসভা, তার আগেই তৃণমূলের বাপ অবাধ্য করতেন, তৃণমূলকে গালাগালি করতেন, তৃণমূল শেষ হয়ে যাবে, তৃণমূল থাকবে না, তৃণমূল হেরে যাবে। নির্বাচনের কাউন্টিং এর আগের দিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে এত বড় একটা সংখ্যা দেখানো হয়েছিল যাতে আমাদের কর্মীরা কাউন্টিং এ না যায়। কিন্তু আমাদের বিশ্বাস ছিল, আমরা নিজেরা বুঝতে পেরেছিলাম যে বিজেপি পশ্চিমবাংলায় যে ফল করবে, বিজেপি রাজনৈতিক দলটা থাকবে না, তা প্রমাণিত হল। লোকসভা নির্বাচন প্রকাশ হল, লোকসভা নির্বাচন প্রকাশ হওয়ার পর 2019 সালে বিজেপি যে 18খানা সিট পেয়েছিল, সেই সমস্ত সিটগুলোর বহু অংশের সিট তাদের হাত থেকে চলে গেল। 12টা মাত্র সিট পেল, বাকি সব সিট হারল। যে 12টা পেয়েছিল তার মধ্যে 8টা সিট তাদের কানের গলায় দিয়ে চলে গেছে। সামান্য ভোটের ব্যবধানে তারা জিতেছে, তাও জিততে পারত না। যে সিপিএম 2016 সালে নারায়ণগঞ্জ ব্লকে 82,000-এর বেশি ভোট পেয়েছিল, 2019 সালে সেই সিপিএম ভোট পেল মাত্র 13,000। সেই ভোটটা গেল কোথায়? আপনাদেরকে বিবেচনা করার কথা বলবো। সেই ভোটটা চলে গেছিল সিপিএম এর থেকে বিজেপিতে। যে বিজেপি সেই সিপিএম একত্রিত হয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম আজকে পশ্চিমবাংলায় আইসোলেট হয়ে গেছে, আজকে জীবাশ্মে পরিণত হয়েছে, যাদের খুঁজে পাওয়া যায় না। অনেক বড় বড় নেতা যাদের নাম শুনলে বাঘেগুলিতে জল খেত, তাদের মাথা নিচু করে চলতে হয়। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা রাস্তা, তার বাড়ির সামনে যে ঢালাই, তার বাড়ির সামনে যে ব্রিজ, তার বাড়ির সামনে ট্যাপ কল, ডেভেলপমেন্টে নানান আজকে দিক আজকে উজ্জ্বল হয়েছে পশ্চিমবাংলা। সরকারি জমি অবৈধভাবে দেদার দখল, সেই ঘটনায় গ্রেপ্তার ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লীর বাসিন্দা সঞ্জয় পাল। সরকারি জমি অবৈধভাবে দেদার দখল, সেই ঘটনায় গ্রেপ্তার ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লীর বাসিন্দা সঞ্জয় পাল। গত কয়েকদিন ধরে সরকারি জমির দখলদার বেড়েই চলেছে, সেই খবর সম্প্রচার প্রথম আমরা করি, তারপরেই নড়ে চড়ে বসে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। একদিকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পেছনে ডাম্পিং গ্রাউন্ডের জমি একের পর এক দখলদারি চলছে, তেমনি ঝাড়গ্রাম শহরের 13 নম্বর ওয়ার্ডের হ্যালিপ্যাডের পার্শ্ববর্তী জমি দেদার দখলদারি চালাচ্ছেন অসাধু জমি ব্যবসায়ীরা। গত 2-1 দিন আগেই লাগানো হয়েছে সাইনবোর্ড। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পেছনে জমিতে স্পষ্ট বলা হচ্ছে সরকারি জমি অধিগ্রহণ করা যাবে না, তারপরেও আটকানো যাচ্ছে না জমি মাফিয়াদের দৌরাত্ম্য। অপরদিকে রাতের অন্ধকারে জমি দখলদারি করতে যায় সঞ্জয় পাল নামে এক ব্যক্তি। 13 নম্বর ওয়ার্ডের খালিপেট গ্রাউন্ড এর পার্শ্ববর্তী জমি, এখান থেকেই গ্রেপ্তার হয় ঝাড়গ্রাম থানার পুলিশের হাতে সঞ্জয় পাল। এই ঘটনায় কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু এর পিছনে আরো বড় অংশের জমি মাফিয়াদের মদদ রয়েছে, এমনটাই সূত্রের খবর। এই জমির উপর বসবাসকারীরা জানাচ্ছেন তাদেরকেও মোটামুটি টাকা দিয়ে জমি কিনতে হচ্ছে। স্থানীয় কিছু নেতারা রয়েছে যাদেরকে তারা টাকা দিয়ে জায়গা নিয়েছেন, তবে এই স্থানীয় নেতারা কারা শাসক দলের না বিরোধী তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। কে বা কারা এই র্যাকেট চালাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা করার পর ঝাড়গ্রাম জেলা প্রশাসন কড়াকড়িভাবে তদন্ত শুরু করেছে প্রতিটি সরকারি জমির উপর। তবে ক্যামেরার সামনে প্রশ্ন করলে অধিকাংশ বসবাসকারী ক্যামেরা এড়িয়ে পালিয়ে যাচ্ছেন। অবৈধভাবে বসবাস করছে এটা যেমন স্পষ্ট, তেমনি মোটা অঙ্কের টাকা দিয়ে জায়গা নিতে হচ্ছে সেটা কিন্তু সত্যতা প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। পৌরসভার যে জায়গাগুলো রয়েছে অধিকাংশ জায়গায় দখলদারি রয়েছে, সেক্ষেত্রে কি সেই দখলদারি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা তো সেটা আপাতত এখনো আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি বা আমরা জানতে পারিনি, তাই আমরা এখন কিছু করিনি। একটা কথা হচ্ছে যেহেতু সরকারি বাড়ির উপরে চারতলায়, তার কোনো আমাদের যেহেতু ওরা কাছের জায়গা, সেই জন্য ওরা পারমিশন নেয় না, অভিযোগ করে বা আপনার স্টেডিয়ামের সামনে শাসক দলের এক অংশে জড়িত রয়েছে তারা, সেক্ষেত্রে তাদেরকে কেউ কিছু বলে না? না, সেটা আমরা এখনো জানি না যে সত্যি আছে কিনা। অনেকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমরা যতক্ষণ না সঠিক তথ্য পাচ্ছি তাহলে আমরা কিছু কারোর বিরুদ্ধে বলতে পারবো না বা একটা নিতে পারবো না।
করে যে সকল সরকারি জমিগুলো রয়েছে, যে জমিগুলো অলরেডি আজ না হলেও আগামী দিনে জনসাধারণ উন্নয়নেই সরকারকে ব্যবহার করতে হবে। সেই জমিগুলো যদি কোথাও না কোথাও অবৈধ দখল হয়, সেই অবৈধ দখল তখনই সম্ভব যদি স্থানীয় প্রশাসন এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে। যদি সক্রিয় থাকতো তাহলে এটা হতো না, কারণ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করেই কোথাও না কোথাও এই জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে কেউ অবৈধভাবে দখল করার চেষ্টা করছে, কেউ অর্থনৈতিক লেনদেনের মধ্যে দখল করার চেষ্টা করছে। অর্থাৎ কোথাও না কোথাও একদিকে যেমন সরকারকে এই মুহূর্তে প্রশাসনকে দখল মুক্ত করতে যেমন উদ্যোগ নিতে হবে, অপরদিকে যারা এই অর্থনৈতিক লেনদেনের মাধ্যম দিয়ে সরকারি জমিকে দখল করার চেষ্টা করেছে বা যারা এতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যাতে আগামী দিনে নিদর্শন থাকে যে সরকারি জমি উন্নয়নের স্বার্থেই ব্যবহৃত হবে এবং সেই জমিকে সুরক্ষা দেওয়ার কাজ যেমন একদিকে প্রশাসনের, অপরদিকে জনসাধারণও। তাই এই জমিকে যারা কবজা করে দখল করার চেষ্টা করছে বা যারা বেআইনি অর্থের মাধ্যমে এই দখলকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সরকারি জমি সুরক্ষিত থাকে এবং আগামী দিনে সরকারি যে কোনো উন্নয়নে সেই জমি ব্যবহৃত হবে জনসাধারণের স্বার্থে। আর হাতে গোনা কয়েকটি দিন, আর তারপর এই শহীদ স্মরণে ধর্মতলাতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তারপরেই শহীদ স্মরণে ধর্মতলাতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জানা গিয়েছে শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে 21শে জুলাইয়ের শহীদ স্মরণের প্রস্তুতি মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। সাকরাইল ABS মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে কুলটিকরি বাজার পরিক্রমা করে এই মহামিছিল। মূলত 21শে জুলাইয়ের দিন কিভাবে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত হবে ও মানুষকে দলে দলে এই সভায় যোগদানের আহ্বান জানিয়ে এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস, কুলটিগড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি কৌশিক হাতুড়ি, গ্রাম পঞ্চায়েতের প্রধান পুটো সিং মুর্মু, ছাত্রনেতা সন্তু বারিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কাঁথিতে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের যুব তৃণমূলের উদ্যোগে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কাঁথিতে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের যুব তৃণমূলের উদ্যোগে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ঠিক একই জায়গায় শুক্রবার সভা করলেন পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি অভিযোগ করেন, আগামীকাল যুব তৃণমূলের যে সভা সেটা তাকে জানানো হয়নি। তিনি এই বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে উত্তম বারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। প্রসঙ্গত, এবারের কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক প্রায় 47,000 ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। উত্তম বারিক অভিযোগ করেছিলেন দলের লোকেরা চক্রান্ত করেই তাকে হারিয়েছেন। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে নাম না করে উত্তম বারিককে আক্রমণ করেন কারাগার মন্ত্রী অখিল গিরি ও তার পুত্র জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি। মন্ত্রী বলেন, জেলার অনেক বড় বড় নেতা পদ নিয়ে বসে আছে, আমার কলমের গুঁতোয় সেই পদ চলে যাবে। কিছু টাওয়ার ব্যবসায়ীকে নির্বাচনের এজেন্ট করা হচ্ছিল, তারা রাতের অন্ধকারে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে তৃণমূলকে হারিয়েছে। উত্তম বারিক সেই মোবাইলের টাওয়ার ব্যবসার সাথে যুক্ত, তাহলে কি তাকে ইঙ্গিত করে এই মন্তব্য? যুবনেতা সুপ্রকাশ গিরি সভামঞ্চ থেকে বলেন, 21শে বিধানসভা নির্বাচনে যারা মমতা ব্যানার্জিকে হারানোর চক্রান্ত করেছিল, আগামীকালের সভায় তারাই সামনে থাকবেন, কটাক্ষ করেন যুব সভাপতি। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তিনি বলেন, মন্ত্রী আমার বিরুদ্ধে বলেননি, হয়তো জেলার অনেক প্রভাবশালী নেতা রয়েছে, কে জেলা সভাপতি হবে, কে মহিলা সভানেত্রী সেটা দল ঠিক করবে। দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করেছি।
যার যা অভিযোগ এসব প্রশ্নের উত্তর দলের রাজ্য সভাপতি বলতে পারবেন। প্রকাশগিরির নেতৃত্বে আজকের মহামিছিল এগিয়ে চলেছে। আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। সবাই মহামিছিল অংশগ্রহণ করুন। সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। তখন রুদ্র, তারপরে রামনগরে আজকে আপনারা সবাই রামনগরে ভর্তি করে দিয়েছেন। আপনাদের সকলের আশীর্বাদ মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনাদের সকলের রাজনীতি করে, তাই মমতা ব্যানার্জির নীতি আদর্শ নিয়ে আপনারা সবাই রাজনীতি করে। অখিলগিরি হারবে, বোম ফাটাবো, আবির খেলবো, তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে। এটাতেই প্রতিবাদ, এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন, তিনি মন্ত্রী মশাই বলছিলেন, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে একটা দল তৃণমূল কংগ্রেস, তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনি সবাইকে আজকে আপনি পদ দিয়েছেন। পদ কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলের সর্বশেষ কথা কে বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেখুন, এটা হচ্ছে ইলেকশন ফর্ম 18, অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং এজেন্ট। কার? অতসী পণ্ডা। কে? বিদেশ বসু মাইতি, নির্দল প্রার্থী, উনি বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী হয়েছিলেন। সেখানে কাকে দেওয়া হয়েছে? বিশ্বরঞ্জন মিশ্র, তৃণমূল কংগ্রেসের জেলার তিনি জেনারেল সেক্রেটারি, তিনি নাকি বিদেশ বসুর কাউন্টিং এজেন্ট। কে দিয়েছে? এটা আমাদের দল থেকে দিয়েছে। তাহলে দলের মধ্যে কি গদ্দারি করা হয়েছে? যারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসেছিলেন তারা 21-এর নির্বাচনের বিজেপি, 23-এর নির্বাচনের তারা গদ্দার। পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত হেরেছে, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, সেই পঞ্চায়েতে যারা নির্দল বিজেপি করেছিল তারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট। আর কে? তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক, বিক্ষুব্ধ বিজেপির, তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলের দায়িত্বে আছেন, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি, এটা কে বুঝলো? আচ্ছা বলুন তো, 8 রাউন্ড গণনার শেষে সৌমেন্দু অধিকারী 2000 ভোটে এগিয়ে। টোটাল রাউন্ড গণনা হয়েছে কত? 16 রাউন্ড। আপনি 8 রাউন্ডের ট্রেন্ড বুঝলেন মাত্র 2000, আর আউট রাউন্ডে 45,000। গভীর চক্রান্ত করে আমাদের সিটকে আনানো হয়েছে। মন্ত্রী যে অভিযোগ করলেন যে নেতাদের পকেট থেকে টাকা দেওয়া হয়েছে, তারা টাকা নিয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে করে তৈরি করছি। এটা 21-এর নির্বাচনে হয়েছে, 21-এর নির্বাচনে হয়েছে, 2006-এর নির্বাচনেও রামনগরে হয়েছে, আমরা জানি তো। বড় বড় নেতা যারা পদ নিয়ে বসে আছে, আমার কলমের ভিতরে তাদের পদ চলে যাবে, নাম না করে আপনার বিরুদ্ধে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি, বলবেন? দেখুন, আমার নাম ধরে বলেননি বা আমার বিরুদ্ধে বললেন, এই কথা বা আপনাদের এই তথ্য আমি মানি না। হয়তো কেউ বা কারা জেলাতে অনেক পাওয়ারফুল লিডার আছে। আমার জানা ছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা দলকে পরিচালনা করছেন, রাজ্য থেকে কে জেলা সভাপতি হলে ভালো হবে, কে মহিলা সভানেত্রী হলে ভালো হবে, কে কোন পদে থাকলে দল সংগঠিত হবে, কি দল ভালো চলবে, সেটা রাজ্য নেতারা ঠিক করে। আমাদের জেলা থেকে যে ঠিক করা হয় এটা আমার ধারণায় ছিল না। কিছু টাওয়ার ব্যবসায়ীকে কাউন্টিং এজেন্ট করানো হয়েছিল টাকার বিনিময়ে, এমনটা দাবি করছেন। দেখুন, আমি কারোর প্রশ্নের উত্তর দিতে নারাজ। শুধু একটা কথা বলবো যে আমি প্রার্থী ছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনগর্জন সভাতেই ঘোষণা করেছিল। তারপর থেকে সাংগঠনিকভাবে দলের যারা দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি, ব্লক সভাপতি কি অঞ্চল সভাপতি, সাংগঠনিকভাবে দল আমাকে যেখানে যা কর্মসূচি দিয়েছে আমি সেই কর্মসূচি অংশগ্রহণ করেছি। দল আমাকে যেভাবে নির্বাচন ক্ষেত্রে ব্যবহার করেছে আমি সেই জায়গাগুলোতে রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনি কি দাবি করছেন যে জিতলে নিজস্ব ক্রেডিট এবং হারলে অপরকে দোষারোপ করা? কখনো আমি কাউকে, আপনাদের এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন, কাউকে দোষারোপ করেছি যে অমুক বাবুকে আমি দোষ দিলাম, অমুক নেতৃত্বকে দোষ দিলাম? কোনো জায়গায় কোনো মিডিয়াতে দেখাতে পারবেন?
কাঁথির জেলা যুব সভাপতি সুপ্রকাশী অভিযোগ করছেন যে পটাশপুরে যে একটা বুথে জিততে পারে না, যে যার নেতৃত্বে কিন্তু পটাশপুর 1 ব্লক মাইনাস পেয়েছে জেলা সভাপতি। দেখুন, এই প্রশ্নটা আপনি দলের রাজ্য সভাপতিকে করলে উনি উত্তর দিতে পারবেন, এই উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। কলকাতায় বিজেপির কার্যকরণী সভা শেষ করে ট্রেনে চেপে পুরুলিয়া ফেরার পথে রহস্যজনকভাবে খড়গপুরের রাধামোহনপুরের কাছে রেল লাইন থেকে পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর দেহ উদ্ধার করল রেল পুলিশ। কলকাতায় বিজেপির কার্যকরণী সভা শেষ করে ট্রেনে চেপে পুরুলিয়া ফেরার পথে রহস্যজনকভাবে খড়গপুরের রাধামোহনপুরের কাছে রেল লাইন থেকে পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর দেহ উদ্ধার করল রেল পুলিশ। জানা গিয়েছে, গতকাল কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি কার্যকরণী সভা ছিল। সেই সভায় পুরুলিয়া থেকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ওই কার্যকরণী সভায় যোগ দেন পুরুলিয়া শহর বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী। সবার শেষে বাড়ি ফেরার পথে রাত 12:05 পুরুলিয়া উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে রওনা দেন সত্যজিৎ বাবু। রাত 2টো পর্যন্ত খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকাল হতে তাকে না পেয়ে খোঁজ খবর শুরু হয়। জানা যায়, রহস্যজনকভাবে খড়গপুরের কাছে রাধামোহনপুরে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশের আধিকারিকরা। सर क्या हुआ? देखिए, कल हमारे कोलकाता में प्रदेश कार्यकारिणी एक कार्यक्रम था और उसमें सारे मंडल अध्यक्ष से लेके प्रदेश का लगभग 2500 कार्यकर्ता वहाँ उपस्थित थे। उसी तहत पुरुलिया के जो शहर के नगर अध्यक्ष हैं हमारे, वो बाकी कार्यकर्ता के साथ भी वो भी आमंत्रित थे, वो भी गए थे। रात को हावड़ा चक्रधरपुर जो ट्रेन है उसमें सारे लोगों का S2 में रिजर्वेशन था, उसमें बैठा सब। 12:05 में खुलने वाली ट्रेन थोड़ा सा लेट से खुली और उसके बाद खाना वाना खा के सब सो गए। सुबह को मेरे पास लगभग वही मॉर्निंग आवर में 7:30-8 ऐसे बजे में कार्यकर्ता फोन किया कि सत्यजीत अधिकारी जो नगर मंडल के अध्यक्ष है मिसिंग है। ट्रेन से हम लोग देखें बांकुड़ा में 6-6:30 बजे लगभग, लेकिन वो मिल नहीं रहे हैं। तो हम लोग पूरा ट्रेन में खोजते खोजते पुरुलिया तक आए। यहाँ आके जीआरपीएफ के पास कंप्लेन करने गए। जीआरपीएफ के साथ कंप्लेन करने के बाद हम लोग बताया कि हम लोग भी देख रहे हैं कहाँ क्या। मेरा संदेह हुआ कहीं उतर गए होंगे, ऐसा कुछ हो सकता है। लेकिन थोड़ी देर के बाद फोन आया मेरे पास कि जो मोबाइल साथ में था वो मोबाइल जीआरपीएफ की तरफ से रिंग किया गया था, मतलब पुरुलिया जीआरपीएफ, और वो रिसीव करके यहाँ बताया गया कि रेलवे लाइन के साइड ये मोबाइल मिला है, साथ एक डेड बॉडी के पास। हमारा संदेह था जो वो थोड़ा सा ई में आ गया, फिर भी मैं खुद आया ना वो चिन्हित करने के लिए। घर से उनके बड़े भाई आए हैं और आने के बाद हम लोग देखें यहाँ सही में वो ट्रेन से गिर के, अब कैसे हुआ है नहीं हुआ इसके लिए हम लोग प्रशासन का मदद ले रहे हैं। उच्च पर्याय में ये इन्वेस्टिगेशन हो और सही जांच हो। लेकिन दुर्भाग्य की बात है कि आज ही ये सब होने का था, लेकिन क्या कारण में इसको 24 घंटा लेट कर दिया गया। 24 घंटा नहीं बोलेंगे, 22 घंटा जानबूझ के किया गया तो क्या कारण है? मेरा ये प्रश्न है प्रशासन के ऊपर। क्यों क्या चाहते हैं? मैं तो चाहता हूं कि इन्वेस्टिगेशन हो और वो भी मजिस्ट्रेट का देख रेख में वीडियोग्राफी करके पीएम हो, उसके बाद जांच उच्च पर्याय में जांच हो। मैं डीआरएम साहब को भी बात किया, उनको भी मैं चिट्ठी देने वाला हूँ। उन्होंने मुझे बोला कि आप हमें और जीएम साहब को चिट्ठी दीजिए, मैं लोकल एडमिनिस्ट्रेशन को भी देने वाला हूँ, क्योंकि इसका बढ़िया ढंग से इन्वेस्टिगेशन हो और क्या कारण है इसका उजागर किया जाए। क्या लगता है खून हो सकता है? देखिए कुछ भी हो सकता है, मैं कैसे, ये मेरा विषय नहीं, ये तो इन्वेस्टिगेशन के बाद ही पता चलेगा। कुछ भी हो सकता है।
সংবাদ এই